জঙ্গলের ভিতরে দেখো কত অন্ধকার। এই পথ দিয়ে উড়ে যেতে তো আমার খুবই ভয় লাগছে বাবা। ভয়ের কোনো কারণ নেই রে মা, শুধু সাবধানে ওঠ, তাহলেই হবে। জঙ্গলে তো কাঁটাযুক্ত গাছের অভাব নেই, আবার যেন তোর পাখাটা কাঁটাযুক্ত গাছের সাথে বেঁধে না পড়ে। না বাবা, যাবে না। এরপর টুকি আর টোনা উঠতে থাকে, আর উঠতে উঠতে হঠাৎ টুকি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বাবা, বাবা, আমাকে বাঁচাও, আমি যে পুকুরের পানিতে পড়ে গেছি। তোকে বারবার করে বললাম সাবধানে ওঠ, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। দাঁড়া, একটা গাছের ডাল নিয়ে এসে তোকে পানি থেকে তুলছি। এরপর টোনা একটি গাছের কাছে যায়, আর যেই না গাছে উঠে ডাল ভাঙতে যাবে তখনই সেখানে একটা ডাইনি চলে আসে। তোর এত বড় সাহস, আমার কাছে ডাল ভাঙছিস? আজ তো আমি তোকেই মেরে ফেলবো। ডাইনি দিদি, দয়া করে গাছের ডালটা ভাঙতে দাও, আমার মেয়ে যে বড় বিপদে পড়েছে। তুমি যদি গাছের ডালটা ভাঙতে না দাও তাহলে যে আমার মেয়ে পুকুরের পানিতে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, গাছের ডাল দিতে পারি, তবে তোকে আমার একটা শর্ত মানতে হবে। সারা জীবন আমার গোলামি করতে হবে। যদি এই শর্ত মানতে পারিস তবেই ডাল পাবি। ডাইনি দিদি, আমি আমার মেয়ের জন্য তোমার সব শর্ত মানতে রাজি আছি। এরপর ডাইনি গাছের ডালটি ভেঙে টোনাকে দিয়ে দেয়। আর টোনা গাছের ডালের সাহায্যে টুকিকে পুকুরের পানি থেকে মুক্ত করে। এবং ডাইনির কাছে চলে আসে। ডাইনি দিদি, আমার মেয়েকে বাড়িতে রেখে তোমার কাছে চলে আসব, কারণ এই রাতের অন্ধকারে মেয়েটা যে বাড়ি যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যা, তবে এক্ষুনি এখানে আসবি, নয়তো তোকে গলা টিপে হত্যা করে আসবো। না ডাইনি দিদি, হত্যা করতে হবে না, আমি এক্ষুনি চলে আসব। কি ব্যাপার টোনা, আজ বাজার থেকে এত দেরি করে ফিরলে যে? হ্যাঁ, আমি আসার সময় পুকুরের পানিতে পড়ে গিয়েছিলাম জানো। একে সর্বনাশে কথা বলছিস, কিভাবে পড়ে গেছিস? আর টুকিকে পুকুর থেকে কিভাবে উঠালে টোনা? তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি ওই ডাইনির কাছে আর ফিরে যেও না, ডাইনি যদি তোমাকে মেরে ফেলে তখন আমাদের কি হবে টোনা? না টুনি, ডাইনি আমাকে মারবে না, ডাইনি তো বলেছে তার গোলামি করতে, বরং আমি যদি তার কাছে না যাই তাহলেই মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি তাহলে যাও, আর সাবধানে থেকো। বাবা, আমি যদি তোমার সাথে বাজারে না যেতাম তাহলে ওই ডাইনির কাছে তোমাকে যেতে হতো না। সব দোষ আমার, সব দোষ আমার। এখন তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি কাকে বাবা বলে ডাকবো? চিন্তা করিস না রে মা, আমার কিচ্ছু হবে না। এরপর টোনা টুনি ও টুকির কাছে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর উঠতে উঠতে ডাইনির কাছে চলে যায়। এসেছিস, চল এখন আমার বাড়িতে যাব। ডাইনি দিদি, চকলেটগুলো এভাবে মাখাচ্ছ কেন? সেটা সময় হলেই বুঝতে পারবি। আগে বল, তোর নাম কি? আমার নাম টোনা ডাইনি দিদি। তুই এবার পেছনে ঘুরে দাঁড়াতো। এরপর টোনা ডাইনির কথা মতো পেছন ঘুরে দাঁড়ায়, আর ডাইনি চকলেটগুলো দিয়ে একটি সাপের মূর্তি করে এবং সেই মূর্তির ওপর টোনার নাম লেখে। মূর্তিটা টোনার শরীরে রাখতেই টোনা একটি সাপ রূপে পরিণত হয়। এ কি ডাইনি দিদি, তুমি আমাকে সাপ রূপে নিয়ে আসলে কেন? আমি তো ভেবেছিলাম পাখি রূপ থেকেই তোমার গোলামি করব। আমি তোকে যে কাজ করতে বলবো সেই কাজটা সাপরূপ ছাড়া তুই করতে পারবি না। কি কাজ ডাইনি দিদি? কাজটা হলো, এই জঙ্গলের শেষ প্রান্তে একটা গুহা আছে, যে
আছে ডাইনি দিদি, আমি চেষ্টা করব। এরপর টোনা ডাইনির বাড়ি থেকে বেরিয়ে সাপের গুহায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর কিছুক্ষণের মধ্যেই সে গুহার কাছে পৌঁছে যায়। একই নাগিন তো দেখছি গুহার সামনে বসে আছে, তাহলে কি করে আমি গুহার ভেতরে ঢুকে মণি চুরি করব? শয়তান ডাইনি আমাকে এই কাজ কেন যে দিল? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এই ডাইনির হাত থেকে রক্ষা করো। এসব বলে টোনা গুহার পাশে লুকিয়ে মণি চুরি করার সুযোগ খুঁজতে থাকে আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকালে টোনা ডাইনির বাড়িতে চলে আসে। কি রে, মনি আনতে পারিসনি? না ডাইনি দিদি, মণি চুরি করার জন্যই সারা রাত ওই গুহার পাশে লুকিয়েছিলাম, কিন্তু কোনোভাবে মণি চুরি করার কোনো সুযোগ পাইনি। ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভেতরে ওই মনি যেভাবে পারিস নিয়ে আমার কাছে আসবি। ঠিক আছে ডাইনি দিদি। মা, মা, বাবা কি কখনো বাড়িতে ফিরে আসবে না? বাবাকে ছাড়া যে আমার একদম ভালো লাগছে না মা। আসবে না কেন রে মা? অবশ্যই আসবে। চল আমরা তান্ত্রিকের কাছে যাই, দেখি তান্ত্রিক কিছু করতে পারে নাকি। হ্যাঁ মা, তাই চলো। এরপর টুকি ও টুনি তান্ত্রিকের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু টুনি ও টুকি পুরো বন ঘুরেও তান্ত্রিককে কোথাও খুঁজে পায় না। না টুকি, তান্ত্রিক তো কোথাও খুঁজে পেলাম না। আমার মনে হয় তান্ত্রিক পাশের বনে ধ্যান করতে গেছে। তাহলে চলো মা, আমরা এখন পাশের বনে যাই। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও। মৌমাছির কামড়ে কামড়ে যে আমার পুরো শরীর শেষ করে দিচ্ছে। মা, দেখো, মানুষের মেয়েটাকে মৌমাছি ধরেছে। চলো আমরা মৌমাছিকে তাড়িয়ে দেই। এরপর টুনি একটি ঝাড়ু নিয়ে মেয়েটার কাছে চলে আসে আর টুনির হাতে ঝাড়ু দেখে মৌমাছিগুলো সব পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, তুমি ঝাড়ু নিয়ে না আসলে হয়তো মৌমাছিগুলো আমাকে মেরেই ফেলতো। তা তোমরা হঠাৎ আমাদের এই দিকে এসেছো? তখন টুনি মানুষ মেয়েটিকে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, তোমরা যদি পাশের বনে তান্ত্রিককে খুঁজে না পাও তখন কি হবে? তার চেয়ে বরং তোমরা আমার সাথে চলো। আমার এক পরী বন্ধু আছে, দেখি পরী বন্ধু ডাইনিকে শেষ করতে পারে কিনা। হ্যাঁ চলো তবে। এরপর মানুষ মেয়েটি টুনিকে নিয়ে ঝর্ণার কাছে চলে যায় আর সেখানেই তারা পরীর দেখা পেয়ে যায়। আরে বন্ধু, কেমন আছো? তুমি কি কোনো বিপদে পড়েছো নাকি? পরী বন্ধু, আমি ভালো আছি। আর হ্যাঁ, বিপদে পড়েই তোমার কাছে এসেছি। মানে আমাদের গ্রামের পাশে যে বনটা আছে ওই বনে এই টুনি পাখি থাকে, আর এই টুনি পাখি বিপদে পড়েছে। আচ্ছা ঠিক আছে, বলো দেখি কি বিপদ। এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। আচ্ছা দাঁড়াও, আগে আমার জাদু আয়নায় দেখছি ডাইনি এখন কোথায় আছে। শয়তান ডাইনি তো টোনাকে চকলেট দিয়ে সাপ বানিয়ে রেখেছে। তোমরা সবাই আমার সাথে চলো, আমি ওই ডাইনিকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর সবাই মিলে ডাইনির বাড়িতে চলে আসে আর ডাইনি তখন তার বিছানায় আরাম করে ঘুমাচ্ছিল। সেই সুযোগে পরী ডাইনির জাদুর চকলেট দিয়ে একটি সাপের মূর্তি বানিয়ে তার ওপর ডাইনির নাম লিখে দেয়। আর মূর্তিটা নিয়ে পরী যেই না ডাইনির দিকে যেতে ধরে তখনই ডাইনির ঘুম ভেঙে যায়। এই, কে রে আমার ঘরে ঢুকেছে? এই পরি, এই তোর এত বড় সাহস আমার ঘরে ঢুকে আবার আমার জাদুর চকলেট দিয়ে সাপের মূর্তি বানিয়েছিস? আজ তো তোকে এখানেই ঘাড় মটকে দেব। সেই সুযোগ পেলেই না আমার ঘাড় মটকে দিবি।
এসব বলে পরি ডাইনির উপর সাপের মূর্তি ফেলে দেয় এবং সাথে সাথেই ডাইনি সাপ রূপে পরিণত হয়। আর তখনই পরি তাকে একটি বাক্সের ভেতর বন্দি করে ফেলে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এবার টোনাকে খুঁজে বের করে দাও। শয়তান ডাইনি টোনাকে যে কোথায় লুকিয়ে রেখেছে। দাঁড়াও, আমি আমার জাদু আয়নায় দেখছি। হ্যাঁ, টোনাকে পেয়ে গেছি। টনি, চলো আমার সাথে। এ কি, আমি এমন পাখি রূপে ফিরে আসলাম কেন? এই রূপ নিয়ে তো আমি মনি চুরি করতে পারবো না। আমি বরং ডাইনির কাছে গিয়ে সাপ রূপ নিয়ে আসি। তোমাকে আর সাপ রূপ আনতে হবে না, আর মনিও চুরি করতে হবে না। তোমরা এখানে? আর মনি চুরি করতে হবে না কেন? তখন টুনি টোনাকে সব কথা খুলে বলে এবং সবাই খুশি মনে বাড়িতে চলে আসে। এই দাঁড়া তোরা, এই দেখ, আমার সামন একটা চিঠি এসে পড়েছে। তাই দেখতে হবে চিঠিতে কি লেখা হয়েছে। আজ রাত 12টায় আমার স্ত্রীর জন্মদিন, তাই বনে সমস্ত পাখিদের কেক খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। আর কেক খাওয়ার জন্য চলে আসুন বনে সেই পুরনো শ্মশান ঘাটে। কেক খাওয়ার আমন্ত্রণ? ইস, আমি কেকের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো কেক খাওয়ার সামর্থ্য হয়নি। আহারে, তাহলে চল আজ রাতে আমরা কেক খাওয়ার জন্য রাত 12টায় শ্মশান ঘাটে যাব। কিন্তু কে এভাবে আমাদের চিঠিতে করে আমন্ত্রণ দিল বলতো? সেটা শ্মশান ঘাটে যাওয়ার পরে বুঝতে পারবো গো কালু আঙ্কেল। এ কি, এই চিঠিটা আবার কোথা থেকে উড়ে এলো? এসেই যখন পড়েছে তাহলে দেখি এর মধ্যে কি লেখা আছে। আজ রাত 12টায় আমার স্ত্রীর জন্মদিন, তাই বনের সমস্ত পাখিদের কেক খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। আর কেক খাওয়ার জন্য চলে আসুন বনের সেই পুরনো শ্মশান ঘাটে। ওরে বাবা রে, কেক! আমার ডায়াবেটিক্সের জন্য আমার গিন্নি আমাকে কেক খেতে দেয় না। আজ যখন একটা সুযোগ পেয়েছি তখন এটা কিছুতেই হাতছাড়া করব না। কি গো আমার রমণী, মন খারাপ নাকি তোমার? তা কেন মন খারাপ শুনি? মন খারাপ করা ছাড়া আর কোনো উপায় আছে নাকি? আজকে যে আমার জন্মদিন, সেই কথা কি কারোর মনে আছে? আহারে, বেঁচে থাকতে কত করে কেক কাটতাম, আর এখন এখন সবই আমার কপাল। কাঁদো গিন্নি কাঁদো, একটু পরে যে তোমাকে মন খুলে হাসতে হবে, কারণ আমি তোমার জন্মদিনে অনেক বড় একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি। এরপর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে আসে। আর রাত 12টা বাজতেই কালু, টুকি ও ঈগল শ্মশান ঘাটে যাওয়ার জন্য বের হয়। আরে মোরল বাবু, আপনিও ফ্রিতে কেক খাওয়ার জন্য এসেছেন নাকি? না মানে জানিস তো, বাড়িতে গিন্নির অত্যাচারে কেক খেতে পারি না। একটু মিষ্টি কেক খেলেই নাকি আমি অসুস্থ হয়ে যাব। এখন তুই বল, একটু কেক খেলে কি কেউ অসুস্থ হয়ে যায়? ধুর, এসব অসুখের কথা ছাড়েন তো, চলেন শ্মশান ঘাটের দিকে যাওয়া যাক। এই টুকি, এবার উঠে পড় দেখি। রাত 12টা বাজলেই যে ডাক্তার তোকে ঔষধটা খাইয়ে দিতে বলেছে। টুকি, এই টুকি, টুকি কোথায় গেল? টুকি, এই টুকি, হায় হায়, এত রাতে আমার মেয়েটা কোথায় গেল? এরপর টুনি টুকিকে বাড়ির আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর সে পারুলের বাড়িতে চলে যায়। পারুল, আমার টুকি কি তোদের বাড়িতে এসেছে? না গো টুনি মাসি, টুকি তো আমাদের বাড়িতে আসেনি। তবে আমার মনে হয় টুকি কালু আঙ্কেলের সাথে রাত 12টায় কেকের আমন্ত্রণে গেছে। রাত 12টায় কেকের আমন্ত্রণ মানে? কি বলছিস এসব? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এরপর পারুল টুনিকে সব কথা খুলে বলে, আর পারুলের কথা শুনে
টনি আর দেরি না করে তখনই সেই শ্মশান ঘাটের উদ্দেশ্যে চলে যায়। কালু আঙ্কেল, ও কালু আঙ্কেল, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে কি কেউ আমাদেরকে কেক খাওয়ার কথা বলে আমাদেরকে লোভ দেখিয়ে বোকা বানালো? হায় হায়, শেষমেশ কিনা আমাকে কেউ লোভ দেখিয়ে বোকা বানালো। তোদেরকে আমি বোকা বানাইনি, তোরা ঠিক জায়গায় এসেছিস। আমি তোদেরকে চিঠি লিখে আমন্ত্রণ পত্র জানিয়েছিলাম। এখন তোরা যখন এসে গেছিস, তাহলে আমার রমণীকে ঘুম থেকে উঠিয়ে ওকে সারপ্রাইজটা দিয়েই দেই। হি 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 হি। এরপর ভূত তার রমণীকে ঘুম থেকে ডেকে তোলে আর চোখের সামনে নাদুস নুদুস তিন পাখিকে দেখে ডাইনি অনেক খুশি হয়ে যায়। এত রাতে এই তিন পাখি আমাদের শ্মশান ঘাটে এসে কি করছে? ওরা তোমার জন্মদিনের কেক খাওয়ার লোভে এত রাতে শ্মশান ঘাটে এসেছে, কিন্তু ওরা তো আর জানে না যে লোভে পাপ আর পাপে মৃত্যু। ওরে বাবারে, আমরা কোথায় চলে এলাম? অবশেষে কিনা ডাইনি আর ভূতের শ্মশানে চলে এলাম। কাকুলি রে কাকুলি, তোমার কালুর বুঝি আর বাড়িতে ফেরা হবে না। বলছি কি, ওরা যখন কেক খেতে এসেছে তখন একটু কেক খেতে দিলে কেমন হয়? আর তাছাড়া আজকে তো আমার জন্মদিনও বটে। আয় রে পাখিরা, আমার কাছে আয়, জন্মদিনের কেক খেতে আমার কাছে আয়। ডাইনির হাতে কেক দেখে তো আমার জিভে জল চলে এলো। যাই, আমি এদের আগে গিয়ে ডাইনির হাতে থাকা সুস্বাদু কেকটা খাই। এ কথা বলে কালু ডাইনির কাছে চলে যায় আর যেই না ডাইনির দেয়া কেকটা খায় তখনই কালু একটা আত্মা হয়ে যায়। আর এমন দৃশ্য দেখে এগুলো টুকি অনেক ভয় পেয়ে যায়। হি 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 হি। মরবি, তোরা সবাই মরবি। আমার রমণী এই শ্মশান ঘাটে একা একা থাকতে অনেক ভয় পায়, আর তাই তো তোদেরকে আত্মা বানিয়ে আমার রমণীর সাথে রাখবো বলে লোভ দেখিয়ে নিয়ে এসেছি। কি গো, তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে খুশি হয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। এখন আমি নিজ হাতে এদেরকে আমার জন্মদিনের কেক খাওয়াবো। এই, আয় তোরা, আমার কাছে আয়। না, আমরা আর কেক খাবো না। আমরা আর কখনো লোভ করব না। তোমরা আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। না 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 না, এখানে যে একবার আসে সে আর কখনোই ফিরে যেতে পারে না। তবে বাঁচার একটা উপায় আছে বটে। কি উপায় বলো ডাইনি? আমরা তোমার সব শর্তে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, শোন তবে। ওই দেখ, একটা গাছ দেখা যাচ্ছে। ওই গাছে আছে তোদের জীবন। গাছে আমাদের জীবন মানে আমরা তো কিছুই বুঝতে পারলাম না। এই তীরটা এখান থেকে গাছের দিকে ছুটতে হবে, আর তীরটা যদি মুক্তির ঘরে পড়ে তাহলে তোরা মুক্তি পেয়ে যাবি। আর যদি মৃত্যুর ঘরে পড়ে তাহলে কি হবে সেটা তো বুঝতেই পারছিস। না, এ হতে পারে না। আমি এক্ষুনি মরতে চাই না। এরপর ডাইনি ইগলের কোনো কথা না শুনে তাকেও আত্মা বানিয়ে দেয়। এরপর শুরু হয় টুকির তীর ছুড়ে দেওয়ার পালা। দাঁড়া টুকি, তুই এই জীবন মরণ খেলা খেলবি না। ওগো, তোমার আরো একজন সঙ্গী বেড়ে গেল মনে হচ্ছে। এই পাখি, তোদের এই বনে কোনো মানুষ থাকে না, আর তাই তো আমার রমণীর একা থাকা বন্ধ করার জন্য তোদের মতো পাখিদের আমন্ত্রণ করেছিলাম। হি 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 হি। কিন্তু আমাদের এই গাছে পাখির জীবন বাঁচানোর উপায় লিখে দিয়েছিলাম। এখন তোরা যদি এই খেলায়
আছে, তবে আমার মেয়ের আগে আমি এই খেলা খেলবো। আর আমি যদি মুক্তি পেয়ে যাই তাহলে সকল পাখিদের মুক্তি দিতে হবে। ঠিক আছে, আমরা রাজি। এরপর টুনি ও তীরটা গাছের দিকে ছুঁড়ে দেয় আর তীর গিয়ে লাগে মুক্তির ঘরে। আর তা দেখে টুনি ও টুকি অনেক খুশি হয়ে যায়। হায় হায় রে, এটা কি করে সম্ভব? আজ পর্যন্ত কেউ এই খেলায় জিততে পারেনি, আর তুই জিতে গেলি কি করে? আমি জিতে গেছি ডাইনি, এখন তোমরা তোমার কথা রাখো। এরপর ডাইনি তাদের শর্ত অনুযায়ী ইগল ও কালুকে আত্মা থেকে মুক্তি দিয়ে দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তোর জন্য আমরা আবারও নিজেদের জীবন ফিরে পেলাম। তুমি নাইলে আমিও হয়তো মরে যেতাম মা। জীবনে কখনো লোভ করতে নেই রে মা, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু। কি এই গরিবের বাচ্চা আমার প্রাসাদের ভেতরে এলো কি করে? এই তোরা কে কোথায় আছিস? এক্ষুনি একে প্রাসাদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। না মহারাজ, এতটা নিষ্ঠুর হবেন না। আপনি ছাড়া যে আমাদের দুমুঠো খাবার দেওয়ার কেউ নেই। দয়া করুন মহারাজ, আমাদের ওপর একটু দয়া করুন। তোদের ওপর দয়া দেখিয়ে আমার কি লাভ বল তো শুনি? তোরা তো ঠিকভাবে চাষও করতে পারিস না। আগে চাষ করে আমাকে অর্ধেক ফসল দিয়েছিলি, আর তাই পেট ভরে খাবারও খেতে পারতি। কিন্তু এবছর তোদের কেউ আমাকে ফসল দিতে পারেনি, তাই এবছর তোরা খাবারের অভাবে মরে গেলেও আমার কিছু যায় আসে না। হা হা হা। মহারাজের এমন কথা শুনে কালু কাঁদতে কাঁদতে প্রাসাদ থেকে বের হয়ে যায়। আরে রাজকুমার, আপনি এখানে? আর তোমরা সবাই এত বাজার আর চালের বস্তা কোথায় পেলে? রাজকুমার দিয়েছে গো, আমাদের মতো গরিবদের খাবারের অভাব পূরণ করিয়ে দিয়েছে আমাদের এই রাজকুমার। আপনাকে অনেক ধন্যবাদ রাজকুমার। আপনি আমাদের এই খাবারটুকু না দিলে হয়তো আমরা আর না খেতে পেরে মরে যেতাম। আরে বাবা, তোর মনটা অনেক বড়। সৃষ্টিকর্তা তোকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, অনেক দিন। আমি যতদিন বেঁচে থাকবো এই বনের কেউ খাবারের অভাবে মরে যাবে না, কেননা আমি সব সময় তোমাদের পাশে থাকবো। জয় রাজকুমার টোনার জয়, জয় রাজকুমার টোনার জয়। কি সুন্দর তাহার চোখ, কি সুন্দর তাহার মন। এমন একজন রাজকুমার আমার জীবন সঙ্গী হলে বেশ ভালোই লাগতো। হয়েছে হয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে আর তোমাকে তোমার জীবন সঙ্গী খুঁজতে হবে না। এখন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হও, কেননা আজকে তোমাকে দেখতে রূপনগরের রাজকুমার আসবে। না গো সুখী দিদি, তুমি মাকে গিয়ে বলে দাও আমি আমার স্বপ্নের রাজকুমারকে খুঁজে না পাওয়া পর্যন্ত বিয়েতে রাজি হচ্ছি না। রাজকুমারী টুনির কথা শুনে সুখী সেখান থেকে চলে যায় আর রানীমাকে গিয়ে সব কথা খুলে বলে। তাই নাকি? টুনির যে স্বপ্নের রাজকুমার বলে কেউ আছে, সেটা তো আগে কখনো বলেনি। তাকে সেই রাজকুমার, তার আসল পরিচয় কি? জানি না মা, আমি সেই রাজকুমারের নামটাও জানি না। শুধু আমি স্বপ্নে তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেছি। মা, আমি সুখী দিদিকে নিয়ে রাজকুমারকে খুঁজতে বের হচ্ছি। চলো সুখী দিদি। আমার আসতে একটু দেরি হয়ে গেল বাবা, তবে এখনো রাজকুমারী টুনিকে দেখতে যাওয়ার সময় শেষ হয়নি। তাই দেরি না করে চলুন, এক্ষুনি তার রাজ্যের উদ্দেশ্যে যাওয়া যাক। যেতে হবে না, কারণ রাজকুমারী টুনি নাকি তার স্বপ্নের রাজকুমার ছাড়া কাউকে বিয়ে করবে না।
তবে তুই কোনো চিন্তা করিস না, আমি টুনির থেকে অনেক রূপবতী মেয়ে দেখে তোকে বিয়ে দেব। এ কি, এখানেই তো আমার স্বপ্নে দেখা রাজকুমার ছিল, কিন্তু কোথায় চলে গেল? তবে কি আমি আর কখনো তার দেখা পাবো না? স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? না জানি কোন রাজকুমারকে স্বপ্নে দেখেছো, সে কি সত্যি এই বনে আছে? হ্যাঁ হ্যাঁ, রাজকুমারী টুনির স্বপ্নের রাজকুমার এই বনে আছে, আর আমি সেই রাজকুমারীর সন্ধান জানি। তুমি সত্যি আমার রাজকুমারের সন্ধান জানো? বলো না, আমার স্বপ্নের রাজকুমার কোথায়? হ্যাঁ টুনি, আমি সব জানি, আর আমি হলাম স্বপ্নপরী। আমি তোমার স্বপ্নে রাজকুমার টোনাকে দেখিয়েছিলাম, কারণ রাজকুমার টোনার সাথে একমাত্র তোমাকেই মানাবে। কেন পরী, তোমার এটা কেন মনে হলো? শোনো তবে, একদিন আমি আর আমার বন্ধু দূরের ওই গাছের ডালে বসে গল্প করছিলাম, আর তখনই রাজকুমার টোনা এখানে এসেছিল, আর এই বনের গরিব পাখিদের খাবারের অভাব দূর করে দিয়েছিল। আর রাজকুমার টোনার এত উদারতা মন আর তার রূপ দেখে আমরা দুই পরিবন্ধু মুগ্ধ হয়ে গেছিলাম, আর তাই আমার বন্ধু আমাকে বলে ওঠে, রাজকুমার টোনার কত সুন্দর রূপ, তার রূপের থেকে বড় তার উদারতার মন, এমন পাখি এই বনে আর কেউ নেই। আচ্ছা কুসুকি, অচিনপুরের রাজার রাজকুমারী টুনির রূপ অপূর্ব, তার যেমন রূপ তেমনি তার উদারতা ভরা মন, আর মনে হয় রাজকুমারী টুনির সাথে রাজকুমার টোনার মিলন হলে তাদেরকে খুব ভালো মানাবে। তাহলে দেরি কেন? এখন রাজকুমারী টুনি ঘুমাচ্ছে, তাই তার স্বপ্নের মধ্যে রাজকুমার টোনার অপরূপ চেহারাটা দেখিয়ে দেই। আর টোনার চেহারা দেখে টুনি টোনাকে বিয়ে করা ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাইবে না। এরপর আমরা তোমার স্বপ্নে টোনাকে দেখিয়ে দেই। কিন্তু এখন আমি আমার রাজকুমারকে কোথায় খুঁজে পাবো? তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি তোমাকে রাজকুমারের সন্ধান দিচ্ছি। এরপর পরি টুনিকে রাজকুমার টোনার সন্ধান দেয়, আর রাজকুমার টোনার সন্ধান পেয়ে টুনিও সুখী তখনই টোনার রাজ্যে চলে যায়। এ কি, কারা তোমরা, আর আমার রাজ্যে কেন এসেছো? আমি হলাম অচিনপুরের রাজ্যের একমাত্র রাজকুমারী টুনি, আর আমি রাজকুমার টোনার সাথে দেখা করতে এসেছি। না, আমার ছেলে তোমার সাথে দেখা করবে না, কারণ আজকে আমাদের তোমাকে দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি নাকি তোমার স্বপ্নের দেখা রাজকুমারকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তবে এখন কেন এসেছো বলো? এরপর টুনি রাজু টোনাকে সব কথা খুলে বলে, আর পাশের ঘর থেকে রাজকুমার টুনির সব কথা শুনে ফেলে। এক্ষুনি তুমি আমার রাজ্য থেকে বের হয়ে যাও, যে আমাকে একবার না করে দিয়েছে আমি তাকে বিয়ে করতে পারবো না। বাবা, আমি আমার বন্ধুর সাথে এক রাজকুমারীকে দেখতে যাচ্ছি। এ কথা বলে রাজকুমার টোনা রাজ্য থেকে বের হয়ে যায়, আর টোনার কথায় কষ্ট পেয়ে রাজকুমারী টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এই সখী, আমরা এদের বিয়েটা দেব কি করে? রাজকুমার টোনা তো টুনির ওপরে রেখে গেছে, আমাদের জন্যই এদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, তাই আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এ কি, হঠাৎ আমার ঘুম পাচ্ছে কেন? চোখ যেন কিছুতেই খুলে রাখতে পারছি না। ঠিক আছে টোনা, তোর যখন এতই ঘুম পাচ্ছে তা তুই একটু ঘুমিয়ে বিশ্রাম নে। এ কি, আমি কি করেছি? আমি কি না একজনের সাথে খারাপ আচরণ করে ফেলেছি? না, টুনির সাথে খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয়নি। এই কবুতর, গাড়ি নিয়ে অচনপুর রাজ্যের দিকে নিয়ে যাও। এরপর টোনা ও কবুতর অচিনপুর রাজ্যে চলে যায়। টুনি, আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইনি। এসো টুনি, আমরা আজই বিয়ে করব। এরপর টুনি টোনাকে ক্ষমা করে দেয়, আর কিছুক্ষণের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। আর টোনা ও টুনির বিয়ে দেখে দুই পরি অনেক খুশি হয়ে যায়।